চিরতরে লাল কার্ড। আজ বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনিক ইতিহাসের এক অকল্পনীয় এবং শিউরে ওঠার মতো ঘটনা ঘটে গেল। এতদিন যা ছিল কেবলই গুঞ্জন, আজ তা চাক্ষুষ প্রমাণে রূপ নিল। খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনে আইসিটি শাখার একজন কর্মকর্তা যখন হ্যাকিংয়ের মতো জঘন্যতম অপরাধের হোতা হিসেবে ধরা পড়লেন, তখন বুঝতে হবে রাষ্ট্রের নিরাপত্তার দেয়াল কতটা নড়বড়ে হয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মধ্য দিয়ে। তবে বিস্ময়ের চরম সীমা তখন অতিক্রম করে যখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে যে এই হ্যাকিংয়ের মূল কারিগরি আর কেউ নন, খোদ বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলম। ভাবা যায় দেশের সর্বোচ্চ সুরক্ষিত ও সম্মানজনক ভবনটি এখন অপরাধীদের হ্যাকিং কন্ট্রোল রুমে পরিণত হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এটি কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ এবং প্রযুক্তির ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমিরের জামায়াতের অ্যাকাউন্ট দখল করে বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার নেপথ্যে মূল খলনায়ক ছিলেন এই সরওয়ার আলম। কিন্তু জনমনে আজ বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে, একজন সামান্য প্রোগ্রামার কি এত বড় ধৃষ্টতা একা দেখাতে পারেন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছেন অন্য কোনো বিশাল রাজনৈতিক শক্তির কালো হাত? এই রুদ্ধশ্বাস অভিযানের শুরুটা ছিল অত্যন্ত গোপনীয়। রাজধানীর এক নির্মম এলাকা থেকে অত্যন্ত সতর্কতার সাথে সরওয়ার আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তবে এই স্বীকারোক্তি সমাজ ও রাষ্ট্রের জন্য এক গভীর ভয়ের বার্তা বয়ে এনেছে। রাষ্ট্রপতির কার্যালয়ে একজন কর্মচারী যখন দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভেঙে তছনছ করে দেন, তখন বুঝতে হবে এটি আর ব্যক্তিগত আক্রোশ সীমাবদ্ধ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে ভাবছেন এর পেছনে কি বিএনপির কোনো অদৃশ্য ইশারা কাজ করছে? প্রশাসনের ভেতরে খাপটি মেরে থাকা মহল কি তবে এখনো সক্রিয়? অনেকের মনে এই কৌতূহল ছিল, হ্যাকাররা কি তবে পাসওয়ার্ড ক্র্যাক করে এই অ্যাকাউন্ট দখল করে নিয়েছে? তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আমিরের জামায়াতের অ্যাকাউন্ট সরাসরি কোনো পাসওয়ার্ড ভাঙার মধ্য দিয়ে হ্যাক করা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং নামক আধুনিক সাইবার কৌশল। আর এই অপরাধে হ্যাকারদের সবচেয়ে বড় অস্ত্র ছিল সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা। সরওয়ার আলম তার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ব্যবহার করে টার্গেট করেছিলেন আমিরের সোশ্যাল মিডিয়ার ম্যানেজারকে। একবার ভেবে দেখুন তো, আপনার ইনবক্সে যদি সরাসরি gov.bd ডোমেইন থেকে কোনো ইমেইল আসে, আপনি কি তা সন্দেহ করবেন? সাধারণ মানুষের পক্ষে তা করা প্রায় অসম্ভব, কারণ এই ইমেইলেই কেবল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই ব্যবহার করার অধিকার পান। সেই ইমেলে অত্যন্ত পেশাদার ভাষায় লেখা ছিল, আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগইন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এখনই ভেরিফাই না করলে অ্যাকাউন্টটি চিরতরে সাসপেন্ড বা বন্ধ হয়ে যাবে। মেইলের ভাষা উপস্থাপনা ছিল হুবহু এক্স এর সিকিউরিটি টিমের মতো। এখানে একটি উজ্জ্বল বাটন ছিল যার নাম ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি। আসলে সেটি ছিল এক মরণ ফাঁদ। সেই বাটনে ক্লিক করার সাথে সাথে আমিরের ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল লগ ইন পেজে, যা দেখতে হুবহু আসল এক্স এর মতোই। সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মুহূর্তেই তা চলে যায় হ্যাকারের হাতে। কিন্তু নিরাপত্তার জন্য সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল। তাহলে হ্যাকার ভেতরে ঢুকলো কিভাবে? এখানেই ছিল সরওয়ার আলমের কারসাজি। একে সাইবার বিজ্ঞাপনের ভাষায় বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। যখন ম্যানেজার সেই নকল পেজের পাসওয়ার্ড দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে হ্যাকার আসল পেজে লগ ইন করার চেষ্টা করছিলেন। আমিরের ফোনে ওটিপি কোড আসার পর নকল পেজটি সেই কোড দাবি করে। ম্যানেজার ভেবেছিল এটি হয়তো সাধারণ সিকিউরিটি চেক। তিনি কোডটি দেওয়া মাত্র হ্যাকাররা তা আসল পেজে বসিয়ে দেন। ব্যাস, নিমিষে কেল্লা ফতে হ্যাকাররা এখন অ্যাকাউন্টের ভেতরে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে অপরাধী যতই চতুর হোক না কেন, ডিজিটাল জগতে সে কোনো না কোনো ফুটপ্রিন্ট বা চিহ্ন রেখে যায়। ডিবি পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে দেখতে পান যে মেইলটি পাঠানো হয় বঙ্গভবনের সেই সাব ডোমেইন থেকেই, অর্থাৎ হ্যাকাররা নিজে অফিসিয়াল মেইল ব্যবহার করে এই ক্রাইম করেছে। অতি আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। বঙ্গভবনের আইসিটি শাখার লক চেক করে দেখা হয় যে কোন কম্পিউটার থেকে নির্দিষ্ট সময়ে মেইলটি আদান প্রদান হয়েছে। তখন ইউজার অ্যাক্সেস ট্রেইল ধরে সরওয়ার আলমকে শনাক্ত করতে গোয়েন্দারা খুব একটা বেগ পেতে হয়নি। প্রমাণ এতটাই অকাট্য ছিল যে তাকে গ্রেফতার করতে ডিবি দ্বিতীয়বার ভাবেনি। প্রশ্ন হলো, কেন একজন সরকারি কর্মকর্তা নিজের ক্যারিয়ার এবং জীবনে এমন ঝুঁকি নিয়ে ফেললেন? অর্থের লোভে? প্রাথমিক তদন্ত জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোনো বড় অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি। সরওয়ার আলম স্বীকার করেছেন যে এটি ছিল মূলত তার ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ এবং বিশেষ সম্পর্কের কারণে করা একটি
সহায়তা। সোজা কথায় তিনি বিএনপির একনিষ্ঠ সমর্থক এবং দলের কোনো শীর্ষ নেতার নির্দেশেই বা ইশারায় এই কাজটি করেছেন তা স্পষ্ট। সরকারি চেয়ারে বসে দলের এজেন্ডা বাস্তবায়ন করা যে কত বড় রাষ্ট্রদ্রোহিতা এই ঘটনা তার জলযন্ত্র উদাহরণ। অ্যাকাউন্টে ঢুকে তিনি প্রথমে রিকভারি মেইল বা ফোন নম্বর বদলে দেন এবং সাথে সাথে দলের আদর্শ বিরোধী এবং বিভ্রান্তকর পোস্ট দেওয়া শুরু করেছেন। এই জঘন্য কাজের একমাত্র উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের আগে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো। এটি ছিল মূলত বিএনপির একটি সুপরিকল্পিত সাইবার ওয়ারফেয়ারের অংশ। আমিরের জামায়াতের রেশ কাটতে না কাটতে আরও একটি খবর সামনে এসে যায়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টটিও ঠিক এই একই কায়দায় একই সময়ে হ্যাক করা হয়। সবচেয়ে বিস্ময়কর ও ইন্টারেস্টিং বিষয় হলো এই হ্যাকিং এর খবর পৃথিবীর আর কেউ জানার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেন ছাত্রদল নেত্রী মানসুরা। সাধারণত হ্যাকাররা বা তাদের সাথে জড়িত এই জাতীয় খবর সবার আগে জানতে পারেন। তাহলে মানসুরা কিভাবে জানলেন? এর থেকে কি পরিষ্কার বোঝা যায় না এই হ্যাকিং এর সিন্ডিকেটের সাথে ছাত্রদল সরাসরি সম্পৃক্ত? সরোয়ার আলম বঙ্গভবনে বসে কারিগরি সহায়তা দিচ্ছেন আর মাঠ পর্যায়ে ছাত্রদল সেই অপরাধের প্রচার চালাচ্ছে। এটি একটি অত্যন্ত সুগঠিত অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। আজকের এই বিশ্লেষণের শেষ কথা, যারা হ্যাকিং করে প্রমাণ করতে চেয়েছিলেন যে জামায়াত নারীদের অগ্রগতির শত্রু, তারা আসলে নিজেদের দৈন্য দশায় প্রকাশ করে দিয়েছেন। তারেক রহমানকে এবং ছাত্রদলকে আজ তার জবাব দিতে হবে। ডাক্তার শফিকুর রহমান তার কথা দিয়ে নয়, তার কাজ এবং পরিবার সদস্যের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি নারী শিক্ষার কত বড় পৃষ্ঠপোষক। তার পরিবার এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোই এর জীবন্ত সাক্ষী। হ্যাকাররা হয়তো সামাজিকভাবে মিথ্যা পোস্ট দিতে পারে, কিন্তু বাস্তবতা আর মানুষের হৃদয়ে থাকা সত্যকে তারা বদলে দিতে পারে না। বাংলার নারী আজ সচেতন। পরিশেষে বলতে চাই, সত্যকে জানুন এবং কুচক্রী মহলের অপপ্রচার রুখে দিন। ষড়যন্ত্রকারীদের পরাজয় নিশ্চিত। ডিবি পুলিশদের আবারও সাধুবাদ জানায় এবং আশা করি তারা এই মাস্টার মাইন্ডেরও আইনের আওতায় আনবে এবং সত্যের জয় হবে। প্রিয় দর্শক, এই চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা সবসময় সত্যের পাশে থাকতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।